বর্তমান গভর্নমেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স আমরা লক্ষ্য করছি, এটা হুম। একটা মবক্রাসির অকার্যকর ডিসফাংশনাল গভর্নমেন্ট। এখানে জঙ্গিবাদের অনুপ্রবেশ ঘটেছে সর্বত্র। কোথাও কোনো আইন শৃঙ্খলা নাই, মবক্রেসি। যেমন ধরুন, এই যে পহেলা বৈশাখের অনুষ্ঠান হতে যাবে, সেখানেও কিন্তু মবক্রাসির লোকরা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে ওখানে গিয়ে ওরা পশু বলি দেবে। এবং যারা এটা বলেছে তারা কারা সেটা আমাদের দেখতে হবে, যে পশু বলির যার রক্তের ডিএনএতে রয়েছে, কালী মন্দিরে যারা পশু বলি দেয়, সেই সেই গ্রুপের ডিএনএ যার ভেতরে আছে, এমনি এক লোক বাইরে থেকে উস্কানি দিচ্ছে যে ওখানে পশু বলি দিতে হবে। হ্যাঁ, পশু বলি দিয়ে সবাইকে অপমান করবে, এটাই হলো তার উদ্দেশ্য। আচ্ছা, যাই হোক, এই মবক্রেসির জন্য, এই মবক্রেসিকে কিন্তু ইউনূস গভর্নমেন্ট কিছুতেই এটাকে সামাল দিতে পারছেন না। কেন পারছেন না? তারও একটা কারণ রয়েছে। তার সরকারের ভেতরেই লোক আছে যারা নাকি ওই মবক্রেসির নেতাদের সঙ্গে পুরোপুরি যোগাযোগ রক্ষা করে চলছেন। তাদের পরামর্শ শুনে নাকি তারা চলেন, গভর্নমেন্ট চালান। এমনি একটা পরিস্থিতিতে আমি মনে করি, আমার অনুরোধ জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি, আপনি দেশপ্রেমিক এবং আপনার অবদান বিশাল এবং আপনার প্রতি মানুষের অগাধ বিশ্বাস রয়েছে। আমরা র্যান্ডম স্যাম্পলিংয়ে জানি, কারণ আমি দেশে কল করি, এখানে কথা বলি এবং অন্য দেশেও কল করি। এদের আলোচনাতে একটা জেনারেল কনসেনসাসে আমি দেখছি যে আপনার প্রতি শ্রদ্ধা সবচেয়ে অপরিসীম। কাজে এটা আপনার সময়, আপনি এটা কিন্তু যদি ইগনোর করেন তাহলে কিন্তু দেশের অমঙ্গল হবে। আপনি অবিলম্বে এই ইউনূস সরকারকে পিরিয়ড দিয়ে দেন, এদেরকে অবিলম্বে এদের এক্সিট রুট দিয়ে এদেরকে ঝেঁটিয়ে দিয়ে আপনি সামরিক শাসন জারি করেন এবং সামরিক শাসন জারি করে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। কারণ দেশের লোকরা হয়রান হয়ে গেছে, রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ডাকাতি হচ্ছে। ঢাকাতে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ফিনিক্সে, হঠাৎ করে ফোন আসলো, কি ব্যাপার, যে ঢাকার নাকি ধানমন্ডিতে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে, আমাদেরকে আত্মীয়, যে সবাই ঘর ওখানে আজান দিচ্ছে। এগুলোকে আসিফ মাহমুদ যদি মনে করে যে এটা একটা বড় ক্রাইম নয়, তাহলে আমি মনে করব যে এই আসিফ মাহমুদের একটু ডাক্তারের কাছে যাওয়া উচিত, সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছে গিয়ে ওর একটু চিকিৎসা করা দরকার, ব্রেনের মধ্যে কোনো স্ক্রু লুজ হয়েছে কিনা। এটা আমাকে বলতে বাধ্য হলাম। একটা ষড়যন্ত্রমূলক কুর মাধ্যমে ক্ষমতা দখল করে বসে আছে এবং এই ক্ষমতা দখল করেই ওরা চাঁদাবাজি এবং মানে নিয়োগ বাণিজ্য। আজকের আমি খবরে দেখলাম যে ওদের প্রত্যেকের নামে বিশাল অ্যাকাউন্ট, বিটকয়েন অ্যাকাউন্ট দেখলাম এক একটার নামে। হ্যাঁ, মানে মানে স্ক্রিনশট দেখলাম একটা ভিডিওতে, দুইটা ভিডিওতে, যে ওরা ওরা প্রচুর বিটকয়েনের নিয়ে ওদের অ্যাকাউন্ট খুলেছে ফরেন কান্ট্রিতে, দুবাই ইত্যাদি ইত্যাদি জায়গাতে। কাজে এই চোর বাটপারগুলোকে অবিলম্বে ঝেঁটিয়ে দিয়ে মহান সামরিক বাহিনীর প্রতি আমার আহ্বান রইল যে আপনারা সামরিক আইন জারি করে দেশে শান্তি শৃঙ্খলা নিয়ে আসেন, দ্রব্যমূল্য কমিয়ে আনুন, মানুষকে শান্তি দিন। কারণ দে আর গেটিং ভেরি ইরিটেটেড এবং তাদের কোনো শান্তি নেই, তাদের ঘুম নেই। সেই কারণেই বলছি যে সামরিক বাহিনীর প্রধান এবং সামরিক বাহিনী, আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল যে আপনারা আর অপেক্ষা করবেন না, আপনারা ক্ষমতা দখল করে সামরিক আইন জারি করেন এবং তারপরে আপনারা যেটা বলছেন, যেটা সামরিক প্রধান যেটা বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, আপনারা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আপনারা অবিলম্বে ওই যে আপনি ডিসেম্বরে নির্বাচন দিতে চান সেটা দিয়ে যান। যে কোনো একটা মানুষের সেন্স আছে। আমার কথা হলো যে এই যে পাতি কতগুলো এই টোকাই দলগুলো, আমি ওদেরকে টোকাই দল বলি, আপনি কাউন্ট করে দেখবেন 1000, 500, 200, 30, 40 লোকের এই ছোট ছোট দলগুলো, ওদের বক্তৃতা আমরা শুনছি, ওরা বলছে যে ওদের নাকি জন ম্যান্ডেট আছে। আরে বেটা, তোর যদি টোকাই, তোর যদি জন ম্যান্ডেট থাকে, তুই যা, দেখি না, তোর ম্যানিফেস্টো নিয়ে তুই নির্বাচনে যা, আপত্তি কি আছে? তোকে তো বাধা দিচ্ছে না। আমরা দেখবো তুই কয়টা ভোট পাও।
তোর তো আমরা তোদেরকে চিনি যে তোরা কারা। ওই একটা গ্রুপকেই আমি দেখি যে বারবার বিভিন্ন জায়গায় যেখানে সন্ত্রাসী কাণ্ড কারখানা হয় সেখানে ওদেরকেই আমি দেখি। গায়ে মানে না আপনি মোড়ল, তোরা বলি তোদের একটা গণম্যান্ডেট আছে। কোথায় তোর গণম্যান্ডেট? তোরা তো একটা ষড়যন্ত্রমূলক, আমি কুয়ো বলবো না, আমি জার্মান শব্দ ব্যবহার করব, পুচ, একটা পুচ করে হিটলার যেটা করার চেষ্টা করেছিল মিউনিকে, ওই ধরনের একটা ষড়যন্ত্রমূলক পুচ করে তোরা ক্ষমতায় এসেছিস। হ্যাঁ, যেহেতু তোদেরকে ব্যানার দেওয়া হয়েছিল সেটাকে তোরা মিসইউজ করেছিস, করে অন্য দলগুলো মাইন্ড করেনি, কিন্তু এখন তারা বুঝতে পেরেছে কি ভুল তারা করেছে, করে এখন তোরা কি করছিস? দল করছিস, মারামারি করছিস, আমরা দেখছি। কারণ হালুয়া রুটির ভাগ, কে কত হালুয়া রুটি পেতে পারে। হ্যাঁ, তোদের এক একটাকে দেখছি স্পঞ্জের স্যান্ডেল নিয়ে ছেঁড়া পায়জামা পরে, তোরা প্যান্ট পরে তোদেরকে আমরা হাঁটতে দেখেছি। হ্যাঁ, আর আজকে তোরা মানে তোদের গায়ে চকচক করছে, হ্যাঁ, তেল বের হচ্ছে, এবং তোরা মানে কত একটা একটা হিসাব দিল কত, প্রায় 2 কোটির মতন টাকার একটা গাড়ি, ওটা নাকি তার ওয়ান অফ দেম। এরপরে তার মার্সিডিজ, বিএমডব্লিউ, অল অফ দেম, আউডিওরও নাম জানে। দেখলাম যে এই লোকটা নাকি একটা মিস্তুরির ছেলে। আমি এটা বলবো না, যে কোনো গরিব লোকের ছেলেও ভালো কাজ করতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা যখন দেখি পার্থক্য, যে আগে তুই কি ছিলি, এখন তুই কি, এরা যদি বলে সংস্কার করবে, হু ইজ গোনা বিলিভ দেম? যারা এত টাকা মেরে দিয়েছে অলরেডি, 7 মাসের মাথায় এসে এরা এত টাকা মেরে দিয়েছে, এই সমস্ত কুলাঙ্গার গুলোকে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? কাজে আমার মনে হয় যে এদের যেহেতু কোনো ম্যান্ডেট নেই, কারণ এরা জনগণকে ফেস করতে সাহস পাচ্ছে না। ওদের ম্যানিফেস্টো নিয়ে, তোদের ম্যানিফেস্টো যদি এত গ্রেট হয়, তাহলে তুই আস নির্বাচনে, দেখি কয়টা লোক তোর কথা মতো তোকে ভোট দেয়। তুই তো ভয় পাচ্ছিস, তুই তো হাসিনার চেয়েও খারাপ। হাসিনা স্বৈরতন্ত্র ছিল, তোরা তো স্বৈরতন্ত্রের রাজা। কাজে সামরিক বাহিনীর জেনারেল এবং আপনারা যারা আছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা অবিলম্বে এই বদমাইশগুলোকে ঝেঁটিয়ে পিটিয়ে আপনারা সামরিক আইন জারি করেন, এবং তারপরে যে সংস্কারগুলো প্রয়োজন হবে, যে সংস্কারের মাধ্যমে একটা ন্যায্য নির্বাচন হবে, এবং আপনি যেটা বলেছেন যে নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ, আপনি সেই কথা রাখবেন, এবং আপনি বলেছেন ইনুসও নাকি সেটাকে সমর্থন করেন। হ্যাঁ, দেখুন আমি কিন্তু ইনুস বলছি, ডক্টর ইনুস কিংবা আমরা যুক্তরাষ্ট্রে অভ্যস্ত নই কাউকে মাননীয়, ইয়োর অনার, হাই অনারেবল, এগুলো আমরা বলি না। হ্যাঁ, কারণ আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করি। কিন্তু ওই যে ইনুসের সরকারটা যে কাণ্ড এখন করছে, এই চাঁদাবাজদেরকে নিয়ে, এই নিয়োগ বাণিজ্য নিয়ে যা করছে, এটার অবসান হওয়া উচিত অবিলম্বে। এবং যে গুন্ডাগুলো বাইরে থেকে দেশের মধ্যে অশান্তির করেছে, সেগুলো আমি দেখেছি বিভিন্ন প্রসেশনে যে লোক যায়, সেগুলোকে যদি আপনারা ছবি তোলেন, ছবি আছে তো, সেগুলোকে আপনারা নাম লিস্ট করেন, ওদের পরিচয় ইন্টেলিজেন্সের মাধ্যমে, দেখবেন যে কয়েকটা প্রায় 2-3 মতন, একবার এ জায়গায় দেখি, আরেকবার আরেক জায়গায় দেখি। এগুলোকে ধরে মানে দেশের আইনের মাধ্যমে সিডিশন চার্জে এদেরকে একদম এমন শাস্তি দেওয়া হোক, এক্সাম্পলারি পানিশমেন্ট, যাতে ভবিষ্যতে কেউ বাংলাদেশের সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে না পারে। এবং আশা করি যে জেনারেল ওয়াকারুজ্জামান আপনি এটা করবেন, এবং আপনার প্রতি আমরা থাকবো চিরদিনের কৃতজ্ঞ। একজন বললেন যে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার নিয়ে আসো, এটা কিরকম একটা ঔদ্ধত্য। সেনাবাহিনী যারা হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এবং আমরা মুক্তিযুদ্ধে দেখেছি যে আমাদের যারা বেঙ্গল রেজিমেন্ট, তারপরে তৎকালীন ইপিআর, এরা কিন্তু বুক পেতে দিচ্ছে, দে ওয়ার দ্য ব্যাকবোন অফ আওয়ার ফ্রিডম ফাইটিং ফোর্স। এখন সেরকম একটা বাহিনীকে যখন বাইরে থেকে বলা হয় যে সেনাবাহিনীকে ওখানে তো আমরা দায়িত্ব দেই নেই, হু দ্য হেল দে আর, এই জিনিসগুলি কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয় নাই। যে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে যখন একটা ব্যক্তি, ইউটিউবার, সে ওইখান থেকে বলে যে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালাই নিয়ে আসো, এবং সরকার সেখানে, সরকার মানে
সরকারি মানে ডক্টর ইউনূস হোক বা সরকারের পক্ষ থেকে কোনো মন্ত্রী মর্যাদার কোনো লোক বা প্রেস সচিব এ বিষয়ে কোনোই কথা বলে নাই যে তুমি গ্রাজুয়েশন শেষ করো না, তুমি দল করো। কিভাবে বলতে পারে উনি? উনি নিজে বলেছেন ফাইন্যান্সিয়াল টাইমস এর সাথে যে আমি ছাত্রদেরকে বলছি তোমরা একটা দল করো। ছাত্ররা একটা রাজনৈতিক দল কেন করবে? ছাত্ররা করতে পারে না কেন? সে তো ছাত্র, সে তো ফুল টাইম স্টুডেন্ট। এখন ওনার কাছে এডুকেশনের কি সেটা কি মাইক্রো ক্রেডিট টাইপের বিষয় কিনা, সোশ্যাল বিজনেস কিনা, কিন্তু এডুকেশন আমরা যেটা জানি, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমি বিদেশেরও ছাত্র ছিলাম, বিদেশ ইউনিভার্সিটিতে ইউএসএও তো আমি ছাত্র ছিলাম। আমি জানি ছাত্র হচ্ছে একটা ফুল টাইম ব্যাপার। এখানে পার্ট টাইমের কিছু নাই, ফুল টাইমেও তো পারা যায় না। তাই সেখানে উনি কেন বলে? আচ্ছা, তাদেরকে কাউকে কাউকে উনি অ্যাডভাইজার বানাইছেন, কাউকে উনি দপ্তরবিহীন অ্যাডভাইজার বানাইছেন, তাকে আবার দপ্তর দিচ্ছেন, অনেকের কমিটিতে ঢুকাইছেন, আবার বলছেন যে তুমি এইখান থেকে রিজাইন করে যায়া তুমি একটা দল করো। উনার যে নিরপেক্ষতা শূন্য কেন নেগেটিভে নামে গেছে, উনি কি বুঝতেছেন? উনি কি এইটুকু ধারণা করতে পারেন না যে ওনার আন্ডারে কোনোদিন নির্বাচন হবে না? নির্বাচনে গাধা গরু ছাড়া বিএনপি যদি সম্পূর্ণভাবে একটা গাধা গরুর দল হয়, তাহলে ডক্টর ইউনূসের আন্ডারে নির্বাচনে যাবে। ডক্টর ইউনূসকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি সারা বাংলাদেশে স্কুল কমিটিগুলি নির্বাচন করতে পারবেন? সেটাও তো লেজে গোবরে করে ফেলবেন। এগুলি হচ্ছে কি, আমরা একটা অথর্ব লোকের নেতৃত্বে একটা অথর্ব কতগুলি জোগাড় করছে, সেখানে বুড়ারা আছে, আবার আবার তরুণরাও আছে। এই তরুণদের প্রতি যে মানুষের যে একটা শ্রদ্ধা বোধ ছিল, কৃতজ্ঞতা ছিল, সেই কৃতজ্ঞতাটাকে উনি ঘৃণায় রূপান্তরিত করে দিচ্ছেন। কেউ কেউ এখন বলছেন যে এইসব সমন্বয়কের নাম ধরে এরা চাঁদাবাজি করতেছে, নানাবিধ কথা। এইসব যে অ্যাডভাইজার হয়েছেন, এই যে এনজিওর লোকেরা, এরা তো দিন রাত বলতেন যে মন্ত্রীদের সম্পদের হিসাব চাইতেন। এখন তোমরা হিসাব দিচ্ছ না কেন? 3 বার সেই হিসাব চাওয়া হয়েছে। হিসাব চাইলে ওনারা বলে সাব রেজিস্ট্রার হিসাব দিতে হবে। হোয়াট ইজ দিস? তুমি তোমার হিসাব দাও না কেন? 3 জন হিসাব দিছে, তাও কি ক্যাবিনেট ডিভিশনে বদ্ধ, মানে কেউ পাবলিকে জানতে পারবে না। কি তোমার সম্পত্তি আছে যে সম্পত্তি পাবলিকে জানলে তুমি তো ফ্ল্যাগ উড়াও? ভাই, তুমি তো ফ্ল্যাগ উড়াও। বাংলাদেশ তোমার তো প্রাইভেট, তোমার যে কোনো দেশে যখন কেউ মানে পাবলিক সার্ভিসে আসে, তার ফাইন্যান্সিয়াল রিটার্ন আর পাবলিক প্রাইভেট থাকে না। এটা হলো বাস্তবতা। তারা কেন হিসাব দিবে না? 16ই ফেব্রুয়ারি ছিল লাস্ট হিসাব। মাসুদ কামাল এক প্রোগ্রামে, আমার সাথে এক প্রোগ্রামে বলছে, আমি এদেরকে, এই অ্যাডভাইজারদেরকে আমি চোর মনে করি। তা আমি তখন একমত হইলাম যে আমিও তাদেরকে চোর মনে করি। নাহিদ ইসলাম, সে যখন ঢুকছে তার সম্পত্তির হিসাব কি ছিল আমরা জানি না, সে যখন গেল আমরা জানি না। এদিকে বললো যে কত, সে 700 কত কোটি টাকা তার অ্যাকাউন্টে পাওয়া গেছে, বিট কয়েন হয়েছে, নানাবিধ কথা। এখন সোশ্যাল মিডিয়াতে এগুলো যখন ছড়ায়, তখন লোক তো বিশ্বাস করে, তাদের উপর থেকে বিশ্বাসটা চলে যায়। ইউনূসের উচিত ছিল, উনি নিজেও ওনার হিসাব দেন নাই, উনি নিজেও ওনার সম্পত্তির এত সম্পত্তি, যদি বলে যে আমার কোনো সম্পত্তি নাই, বলে দাও এক কলম খোঁচায় যে আমি দিয়ে দিলাম, আই ডোন্ট হ্যাভ এনি প্রপার্টি। তো লুকাচুরি করো কেন? এই ছেলেটাকে তুমি বলতে পারতো যে তুমি হিসাব দিয়ে দাও, তুমি হিসাবটা দাও, তাহলে জনগণ তোমাকে করতে পারবে। কেন এই কালচারটা গড়ে ওঠে না? এই যে আপনি দেখেন যে রিজওয়ানা হাসান, তারপরে আরো অনেকের বিরুদ্ধে উঠছে, সে আমেরিকান টাকা পাইছে, এখন সোশ্যাল মিডিয়াতে চলতেছে। সোশ্যাল মিডিয়ায় কেন? ওই যে ট্রাম্পের কথা অনুসারে তো রিজওয়ানা হাসানই এই প্রাইম ক্যান্ডিডেট হয় এই টাকার রিসিপিয়েন্ট হিসেবে। তো হিসাব দিছে তার সম্পত্তির, হিসাব দাও না কেন? তুমি যদি হিসাব না দিতে পারো, আমি তোমার চোর মনে করি। কেউ কেউ বলেন যে অ্যাডভাইজাররা আইজান দিয়া দুর্নীতি করতেছে। এখন আসি যে এইসব কথার পরিপ্রেক্ষিতেই জেনারেল ওয়াকরুজ্জামান যে কথাটা বলেছেন, আমি একেবারে হোল হার্টেডলি করি। আর এদিকে ছাত্ররা নিজেরা দল করার জন্য মারামারি করতেছে, আর এদিকে কি দেখতেছি, কোটি কোটি টাকা খরচ করে আরেক গ্রুপ একটি দল করার জন্য সমাজের আহ্বান করেছে, এবং বিশাল বড় এটা নতুন রাজনৈতিক দল সোহরাওয়ার্দী থেকে ওই মানিক মিয়া মিনুতে দলের প্রথম ঘোষণা দিতে যাচ্ছে। বিষয়গুলো কেমন যেন মানে একটা কোথায় যেন মনে হচ্ছে অনেকগুলো নিম্নচাপ তৈরি হচ্ছে। এই নিম্নচাপ গুলো হয়তো একটা ঝড়ের আভাস দিচ্ছে। আমরা একটা চরম অবনতির দিকে যাচ্ছি।
এবং সেটাকে আরেকটু সাবধান করে দিয়ে সেনাপ্রধান সতর্কবাণী ঘোষণা করে দিয়ে বিষয়টাকে আরো বেশি কি বলে স্পর্শকাতর করে দিয়েছে। সেনাপ্রধানের বক্তব্য যদি ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে আমি দেখি, উনি পারফেক্ট কথা বলেছেন, উনি সুন্দর কথা বলেছেন।